আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। গাজীপুরে ডেভিল হান্ট অভিযানে আরও 81 জন আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করেছে পুলিশ। গেল রাতে এই অভিযান চালানো হয়। এর আগে গাজীপুরে গত 3 দিনে 182 জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ নিয়ে গাজীপুর ডেভিল হান্ট অভিযানে মোট 263 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়। এ নিয়ে সারা দেশে প্রায় 1600 জনকে আটক করা হলো। এই বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, নতুন করে আর কাউকে আটক করা হলো কিনা জানাবেন। আটককৃতদের ব্যাপারে পুলিশের বক্তব্য কি? জি সিনথিয়া, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে ডেভিল হান্ট অভিযানে যে আসামিগুলো গ্রেপ্তার হয়েছে, নতুন করে আজকে গত রাতে কিন্তু 81 জন গ্রেপ্তার করা হয়েছে। আর দিনে কিন্তু নতুন কোনো তথ্য নেই। তবে আপনাকে জানিয়ে রাখি, সেই আসামিগুলো কিন্তু একটু পরেই কোর্টে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তারপরেই কিন্তু সেখান থেকে আদালতে ওঠানোর পরেই কিন্তু জেলখানায় পাঠানো হবে। এছাড়া আপনাকে একটু বলি, গাজীপুরে কিন্তু গত কয়েকদিন ধরে যে ডেভিল হান্ট অভিযান শুরু হয়েছে, সেই অভিযানে কিন্তু আজ পর্যন্ত 263 জন আসামি আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার। তবে আমি বলি যে এই ডেভিল হান্ট অভিযান গত রাত্রে কিন্তু গাজীপুরের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেছেন। তবে পুলিশ প্রশাসন এবং এই যৌথ বাহিনী মিলে তারা এই অভিযান পরিচালনা করেছেন। সেক্ষেত্রে আপনাকে বলে রাখি যে গাজীপুরে দিনে আজ গত রাত পর্যন্ত অভিযানে যে তথ্য আপনাকে দিয়েছি, দিনে কিন্তু এখন পর্যন্ত আর কোনো নতুন কোনো তথ্য নেই। যদি নতুন কোনো তথ্য পাই তাহলে পুনঃ দুটার সংবাদে আমি যুক্ত হব। জি সিনথিয়া, এই ছিল গাজীপুর থেকে ডেভিল হান্ট অভিযানের সর্বশেষ খবর। ধন্যবাদ। হবিগঞ্জ 2 বানিয়াচং আজমিরিগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মজিদ খানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত 9:15টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, মজিদ খানের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলা রয়েছে। অ্যাডভোকেট মজিদ খান 2009, 2014 ও 2018 সালে হবিগঞ্জ 2 আসন থেকে এমপি নির্বাচিত হন। 2024 সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগ প্রার্থীর কাছে হেরে যান। সরকারের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, সবাইকে আইনের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। অপারেশন ডেভিল হান্ট কার্যক্রম চালু করা হয়েছে। সব অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, দায়িত্ব নেওয়ার পরের বিষয়গুলো অনেক চ্যালেঞ্জিং ছিল। পতিত ফ্যাসিস্টরা লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সন্ত্রাসী মানুষদের বুকে গুলি করে ঝাঁঝাকারী হেলমেট বাহিনী, দুষ্কৃতিকারী, উস্কানিদাতা, জনগণের ভয়ভীতি প্রদর্শনকারী, দুর্নীতিবাজ গ্রেপ্তার করে আদালতে যাবে। আর তথ্যের সীমাবদ্ধতা কিংবা এজেন্সির ব্যর্থতার কারণে জামিন হয়ে পুনরায় অপরাধে জড়িত পড়বে, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা খুব চ্যালেঞ্জিং সময় অতিবাহিত করছি। পুলিশ ভাইরা অনেক কষ্ট করে একটা হত্যা মামলার আসামিকে যখন ধরে আনে, হত্যা মামলার আসামি, জুলাই গণহত্যা মামলার আসামি, সেখানে আপনাদের অবশ্যই জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে এবং আপনাদের লক্ষ্য রাখতে হবে যে এই আসামিরা বেরিয়ে এই বিচার প্রক্রিয়াটাকে কতটা বাধাগ্রস্ত করতে পারে। এগুলি আইনের কথা, এগুলি আমার বানানো কথা না। এখানে আপনাদের রিল্যাক্স হওয়ার কোনো সুযোগ নাই, এটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। দুর্নীতির ধারণা সূচক 2024-এ বাংলাদেশের সূচক কমেছে। বিশ্বে দুর্নীতিগ্রস্ত তালিকায় বাংলাদেশের অবস্থান
151, অর্থাৎ বাংলাদেশে দুর্নীতির মাত্রা বেড়েছে। দুর্নীতির ধারণা সূচক 2024-এর প্রতিবেদনে এর রিপোর্ট প্রকাশ হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে প্রতিবেদন প্রকাশ করেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশে দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিচ্ছে। দুর্নীতির লাগাম টানতে সরকারকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সূচক, যার মধ্যে মূলত দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন কর্তৃক প্রণীত হয়েছে, যদিও কোইন্সিডেন্স, তো সেই সুপারিশগুলো যত শীঘ্র সম্ভব কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। পার্টিকুলারলি বিশেষ করে দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করার জন্য যে সুনির্দিষ্ট অনেকগুলো সুপারিশ আছে প্রতিষ্ঠান কেন্দ্রিক, সেগুলোকে অনতিবিলম্বে কার্যকর করতে হবে, যাতে করে এই প্রতিষ্ঠানটি আরও স্বাধীনভাবে নিরপেক্ষভাবে। নির্বাচনী সহায়তা নিয়ে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগীর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সহ 4 জন কমিশনারের মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় নির্বাচন কমিশনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক হয়েছে এবং ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কারিগরি সহযোগিতা দিচ্ছে ইউএনডিপি। ইউরোপীয় ইউনিয়ন সহ আরও কয়েকটি দেশ আগামী নির্বাচনে সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী শাকিলা করিম। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শাকিলা, কমিশনারদের সঙ্গে উন্নয়ন সহযোগীদের বৈঠকের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? জি সিনথিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, সকাল 11টায় কিন্তু প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি 4 নির্বাচন কমিশনারকে নিয়ে ইউএনডিপির 18টি উন্নয়ন সহযোগী দেশের সাথে যে বৈঠকটি শুরু হয়েছে, এই বৈঠকটি এখনও চলমান এবং আমরা যতদূর জানতে পেরেছি যে বাংলাদেশের আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে নির্বাচন নিয়ে কিন্তু আসলে সব মহলের একটি আগ্রহ সৃষ্টি হয়েছে। শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরের বিভিন্ন দেশেও কিন্তু এই নির্বাচন নিয়ে বেশ আলোচনা চলছে এবং এই নির্বাচনটি সুষ্ঠুভাবে কিভাবে তোলা যায় সেই বিষয়ে কিন্তু সহযোগিতা করবে ইউএনডিপির এই সহযোগী 18টি দেশ। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই সর্বশেষ যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলেছে, সেই কার্যক্রমে কিন্তু এই 18টি দেশের কিন্তু সহযোগিতা রয়েছে এবং আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে, অর্থাৎ নির্বাচন চলাকালীন সময়ে যে সকল কারিগরি সহায়তা দেওয়া প্রয়োজন, তারাও এই 18টি দেশ থেকে কিন্তু এই সহযোগিতাও করা হবে। এবং এখানে কিন্তু যে 18টি দেশের কোনো দেশের রাষ্ট্রদূত রয়েছেন, কোনো দেশের প্রতিনিধিও রয়েছেন। তো সব মিলিয়ে যে 18টি দেশের প্রতিনিধিগণ রয়েছেন, তাদের বৈঠক কিন্তু এখনও চলমান এবং বৈঠক শেষে আসলে তাদের গণমাধ্যমে কথা বলার কথা রয়েছে। এরপরে হয়তো সিনথিয়া আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো যে আসলে এরপরে আরও কি বিষয়ে আজকে নির্বাচন কমিশনে এসে আলোচনা হয়েছে। সিনথিয়া, ধন্যবাদ। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডের 13 বছর হলো আজ। শেষ হয়নি আজও মামলার তদন্ত কাজ। ন্যায় বিচার পায়নি সাগর রুনি দম্পতির একমাত্র ছেলে মেঘ। 13 বছরে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে 115 বার। আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর এবার পিবিআই প্রধানকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে উচ্চ ক্ষমতার টাস্ক ফোর্স। অতিরিক্ত আইজিপি মোস্তফা কামাল জানিয়েছেন 6 মাসের মধ্যে তদন্ত শেষ করা হবে। বাদীর আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের প্রত্যাশা 4 এপ্রিলের মধ্যে এ মামলার উল্লেখযোগ্য অগ্রগতি হবে। সাগর রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ডিআরইউতে প্রতিবাদ সমাবেশ চলছে। সেখানে আছেন সহকর্মী বিপুল দেব রায়। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বিপুল, সাগর রুনি হত্যার বিচারের দাবিতে কি বলছেন সাংবাদিকরা? এমনটাই বলছিলেন যে বিগত আছে 13 বছর কিন্তু পার হয়ে গেছে, কিন্তু এই রহস্যের উদ্ঘাটন এখনো হয়নি। অর্থাৎ আজকের এই দিনে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি। আপনাকে জানিয়ে দিতে চাই, সেই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু এটার তদন্তের কোনো শেষ নেই। এবং আপনাকে জানিয়ে দিতে চাই, এই পর্যন্ত প্রায় 115 বার কিন্তু এই তদন্ত প্রতিবেদন দাখিলের যে সময় সেটি কিন্তু পিছিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই
রহস্যের উদ্ঘাটন হয়নি। পরবর্তীতে এই সময়ে যে আওয়ামী লীগ সরকার বলেছিল যে তখনকার তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন যে 24 ঘন্টার মধ্যে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করবে, কিন্তু সেটি এখনো পর্যন্ত সম্ভব হয়নি। এর পরবর্তীতে জুলাই 5 আগস্টের পরবর্তীতে এই তদন্ত ভারটি দেওয়া হয়, বর্তমানে পিবিআই এর কাছে রয়েছে। তবে র্যাবের পক্ষ থেকে সারা 12 বছরেও কিন্তু এই তদন্ত রিপোর্ট না দেওয়ার কারণে নানা ক্ষোভ চলছে এই সাংবাদিক মহলে। আজকের যে ঢাকা রিপোর্টার্স ইউনিটে আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করছেন, এবং আমরা আজকে যে সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের কাছে একটু জানতে চাইবো আসলে এই বিচার কার্যটা কতটুকু এটা সম্পন্ন হতে পারে। আপনার কাছে একটু জানতে হবে দেখুন, প্রথমে যখন এটি ডিবির হাতে ছিল তখনই আমরা ডিবির হাতে যখন এটা র্যাবের হাতে নেওয়া হয়, আমরা কিন্তু ঢাকা রিপোর্টার্স ইউনিটের পক্ষ থেকে এটার প্রতিবাদ জানিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে তদন্তটা ডিবির কাছে এটা শেষ করার জন্য। তো র্যাবের হাতে নেওয়ার পর র্যাব যখন একের পর এক নাটক করছিল তখন আমরা ধরেই নিয়েছিলাম যে এই হত্যাকাণ্ডের তদন্তের যে রিপোর্ট সেটি এটা তারা দিতে পারবে না বা দেবে না। তো যাই হোক, একটি সরকারের পরিবর্তন ঘটেছে এবং এখন একটি টাস্ক ফোর্স হয়েছে এবং এটি পিবিআই এর হাতে আছে। আমরা খুবই আশাবাদী যে 6 মাসের যে সময়সীমা নির্ধারণ করা দেওয়া হয়েছে, আশা করি এই সময়ের মধ্যে এই তদন্ত রিপোর্ট তারা পেশ করবে এবং আমরা একটি ভালো কিছু দেখতে পাবো। আপনি শুনতে পাচ্ছিলেন যে সাংবাদিক নেতৃবৃন্দ যারা আছেন তারা বলছেন যে আসলে বর্তমানে যে পিবিআই দায়িত্ব নিয়েছেন, এই পিবিআই এর পক্ষ থেকে তারা যে 6 মাসের যে সময় বেঁধে দিচ্ছে সেই সময়ের মধ্যে দিয়ে এই রহস্যের উদ্ঘাটন হবে। এবং এই সাংবাদিক নেতৃবৃন্দ আরো বলছেন যে আসলে এই রহস্যের যে উদ্ঘাটন তারা আর দেরি চান না। এই সরকার অর্থাৎ জুলাই বিপ্লবের যে সরকার এসেছে এবং এই সরকার যাতে এই বিচার কর্মকাণ্ডটি সম্পন্ন করতে পারে এমন আশাবাদ ব্যক্ত করছেন। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ঢাকা রিপোর্টার্স ইউনিট থেকে। ধন্যবাদ। রাজধানীর শ্যামপুরের একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 7 ইউনিটের চেষ্টায় সকাল 7:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। রাজধানীর শ্যামপুরের 11 নম্বর লাল মসজিদ রোডে ভোর 5টায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। সকাল 5:08 ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। পোস্তগোলা, সূত্রাপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে, তবে আগুন লাগার কারণ জানা যায়নি। কারখানাটিতে প্লাস্টিক ও স্যান্ডেল রয়েছে। এটি মূলত পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং কারখানা বলে জানানো হয়। আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে হামাস। সোমবার গোষ্ঠীটি জানায়, শনিবার ইসরায়েলি যেসব জিম্মিদের মুক্তি দেওয়ার সময় নির্ধারিত ছিল তা স্থগিত করা হলো। এছাড়া যতদিন ইসরায়েল চুক্তির সব শর্ত পূরণ না করবে ততদিন জিম্মিদের ছাড়া হবে না বলে জানায় তারা। হামাসের দাবি, যুদ্ধবিরতির পরেও বিভিন্ন স্থানে হত্যা ও নিপীড়ন চালিয়েই যাচ্ছে ইসরায়েলি সেনা। এদিকে শনিবারের মধ্যে জিম্মিদের মুক্ত না করলে গাজায় নরক নামিয়ে আনার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হামাসের এমন ঘোষণার পর নতুন করে সামরিক অভিযানের আশঙ্কা ছড়িয়ে পড়েছে। সব সেনাদের ছুটি বাতিল করে গাজার চারপাশে মোতায়েন করেছে নেতানিয়াহু সরকার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিমানবন্দরে 2টি বিমানের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত হয়েছে কমপক্ষে 5 জন। স্থানীয় সময় সোমবার অবতরণের সময় লিয়ারজেট 35 মডেলের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে গিয়ে পার্ক করে রাখা আরেক বিমানে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে বিমানটি ছিটকে গেছে তা নির্ণয় করা যায়নি। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে হঠাৎই বেড়ে গেছে বিমান দুর্ঘটনা। গেল মাসে বড় কয়েকটি বিমান দুর্ঘটনার শতাধিক প্রাণহানি হয়েছে দেশটিতে। খেলার খবর, ফুটবল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। গেল 3 মৌসুমে কোনোবারই সিটির মাঠে জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাই দারুণ আত্মবিশ্বাসী পেপ গার্দিওলার দল। এদিকে ঘরের মাঠে ম্যাচ হলেও সাবেক ইংলিশ চ্যাম্পিয়নরা তেমন ছন্দে নেই। এফএ কাপে ওরিয়েন্টের বিপক্ষে 2-1 গোলে জয় পেলেও তার আগে প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে 5-1 গোলে হারে সিটিজেনরা। তাই হাই ভোল্টেজ ম্যাচে ম্যান সিটিকে ছেড়ে কথা বলবে না আনচেলত্তির বাহিনী। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।